তিথি ড্রেস চেঞ্জ করে সবুজ রঙের একটা পাতলা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে তিথি চুল আঁচড়াচ্ছিল। নিলয় খাবার আনতে নিচে গিয়েছিল। কিছুক্ষণ পর রুমে এসে তিথির পিছে দাঁড়ায়। নিলয়কে দেখে তিথি কিছু বলতে যাবে তখনই নিলয় বলে উঠল, আগে খেয়ে নাও, পরে কথা হবে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর দুজনে একসাথে ডিনার করে নিল। ডিনার শেষে তিথি নিলয়কে বলল, চলুন না একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন এই সময়? আমার না খুব ইচ্ছে নিজের প্রিয়জনের কাঁধে মাথা রেখে একসাথে চন্দ্রবিলাস করার। ও তাই? তা ম্যাডামের প্রিয়জনের নামটা কি জানতে পারি? আছে কেউ একজন। এই আপনি নিয়ে যাবেন কিনা বলুন তো, নইলে আমি নিজেই চলে যেতে পারবো। এই বলে উঠে যেই যেতে যাবে অমনি নিলয় ওকে কোলে তুলে নিয়ে বলে উঠল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। নিজের বউয়ের সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে পারি আমি। নিলয়ের কথায় তিথি মুচকি হেসে দুহাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরল। তারপর নিলয় ওকে নিয়ে ছাদে আসে। ছাদের দোলনায় তিথিকে বসিয়ে দিয়ে নিজে তিথির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিথি নিলয়ের মাথায় হাত বুলাতে বুলাতে আকাশের দিকে তাকিয়ে রইল। দুজনে আজ একসাথে চন্দ্রবিলাস করতে ব্যস্ত। কিছুক্ষণ পর তিথির নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, নিশির বিয়েটা এমন হুট করে না হলেই পারত। বেচারা খুব কষ্ট পেয়েছে। তিথির কথা শুনে নিলয় তিথির দিকে তাকিয়ে বলে উঠল, নিজের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের করে নেবার জন্য সবাই চাই। আর আবির ভাইয়া ওর ব্যতিক্রম নয়। তিনি নিশিকে খুব ভালোবাসেন। কিন্তু তাই বলে এমন হুট করে বিয়ে? এই যে ম্যাডাম, ভাইয়া একদম ঠিক কাজ করেছেন। তাই বলে এমন জোর করে? ম্যাডাম নিজের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের কাছে পেতে সবাই চাই। ভাইয়াও তার ব্যতিক্রম নয়। তার মানে আপনি সব জানতেন, আগে থেকে আমাকে বলেননি কেন? জান, আপনার সাথে কোন কথা নেই, কিছুটা রেগে বলে উঠল তিথি। নিলয় মুচকি হেসে বলে উঠল, সব কথা বাচ্চাদের জানতে নেই। কি, আমি বাচ্চা? তাহলে এই বাচ্চাকে বিয়ে করলেন কেন? কিছুটা অভিমানী সুরে বলে উঠল তিথি। নিলয় তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে তিথির পেটে মুখে গুজে বলে উঠল, এ বিয়ে না করে যে আর উপায় নেই। এই বাচ্চাটাকে ছেড়ে যে আমি চলতে পারবো না এক মুহূর্তও। কারণ এই বাচ্চা মেয়েটাকে যে অনেক দিন আগেই আমি আমার এই মন দিয়ে দিয়েছি। নিলয়ের কথা শুনে তিথি অজান্তেই হেসে ফেলল। তিথি মনে এক অজানা ভালো লাগা কাজ করতে লাগল। পুনরায় সে নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ পর নিলয় বলে উঠল, তিথি। তিথি খুব অবাক হলো নিজের নাম নিলয়ের মুখে শুনে। সচরাচর নিলয় তাকে তিথি বলে ডাকে না। যখন সে খুব রেগে থাকে কিংবা কোন সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করে তখনই তাকে তিথি বলে ডাকে। নিলয় আবার তিথির দিকে তাকিয়ে বলে উঠল, তিথি। হ্যাঁ বলুন, শুনছি। আমি তোমার কাছ থেকে একটা সত্যি কথা লুকিয়েছি, অনেকদিন ধরে লুকিয়ে আসছি তোমার কাছ থেকে। বলতে পারো কিছুটা তোমাকে হারানোর ভয় আর জোরতার মাঝে এতদিন আমি আটকা পড়েছিলাম, কিন্তু আমি চাইছি আজকে তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে, কারণ আমি চাই না আমাদের এই সম্পর্ক মিথ্যা কোনো কিছু দিয়ে শুরু হোক। তিথি অবাক হয়ে নিলয়ের কথাগুলো শুনছিল। নিলয় কিছুটা থেমে আবার বলে উঠল, আমি একজন বিজনেসম্যান, এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে। আমি একজন মাফিয়া। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক আগেই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর ভয় আমাকে বারবার বাধা দিয়েছে এই কথাটা তোমার কাছ থেকে লুকানোর জন্য, কিন্তু আর আমি চাই না তোমার কাছ থেকে লুকাতে। তিথু, এই সত্যি জানার পর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ছলছল চোখে তাকিয়ে বলে নিলয়। তিথি এখনো কিছুটা বিস্ময় নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু পরক্ষণেই নিলয়কে অবাক করে তিথি হেসে উঠল। তারপর নিলয়ের হাত নিজের হাতের মুঠো এনে বলে উঠল, আপনি কি ভেবেছেন এই সামান্য কথার জন্য আমি আপনাকে ছেড়ে চলে যাব? কখনোই না মিস্টার। আর আমি এটা আগে থেকেই জানতাম। নিলয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি আগে থেকেই জানতে? কিন্তু কি করে? ভাইয়া আমাকে বলেছিল, যেদিন আমি ভাইয়াকে আপনার বিষয় বলেছিলাম ওই দিন রাতেই ভাইয়া আপনার সম্পর্কে সব তথ্য জেনে আমাকে বলেছিল। তুমি আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে।
নিলয় এক ঝটকায় তিথির কোল থেকে উঠে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ পাখি, তুমি জানো না আমি আজ কতটা খুশি। আই লাভ ইউ জান। বেশ কিছুক্ষণ পর তিথি জিজ্ঞাসা করল, আজ ঘুমোবেন না? নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে বলে উঠল, চলো। বলে তিথিকে পুনরায় কোলে তুলে নিচে নেমে গেল। রাতে তিথি নিলয়ের বুকে মাথা রাখে শুয়ে আছে। রাত গভীর হচ্ছে, এদিকে ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে। নিলয় তিথির মুখটা কিছুটা উঁচু করে তিথির কপালে ভালোবাসার পরশেকে দিয়ে তিথির দিকে এক তাকিয়ে বলে উঠল, পাখি আই লাভ ইউ। তিথি মুচকি হেসে বলে উঠল, আই লাভ ইউ টু মিস্টার। এখনো তো বললে না তোমার প্রিয়জনের নাম কি? তিথি নিলয়কে জড়িয়ে ধরে বলে উঠল, আপনি ছাড়া প্রিয়জন বলতে কে বা আছে আমার জীবনে? নিলয় ও তিথিকে গভীরভাবে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলে উঠল, পাখি। মে আই। তিথি নিলয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যার অর্থ হল হ্যাঁ। রাত যত গভীর হচ্ছে তত ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে। কারণ আজ নিলয় তার বউকে নিয়ে ভালোবাসার সাগরে পাড়ি দিয়েছে। তিথির ঠোঁটজোড়া শুষে নিতে নিতে ওর শরীর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল, তারপর তিথির গলায় নিজের ঠোঁট রাখতেই তিথি কুঁকড়ে গিয়ে নিলয়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিলয় আজ তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নেওয়ার নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে অনেকটা বেশি। তাই তো তিথির লজ্জাকে উপেক্ষা করে তিথির গলায় চুমু দিতে থাকে নিলয়। ওর গলা ঘাড় ভরিয়ে দিচ্ছে ভারী ভারী চুমুতে। আজ আর কোন দূরত্ব নেই, সব দূরত্ব যেন ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। তিথিকে আপন করে নেয় ব্যস্ত নিলয়। আর তিথি, তার শ্বাস প্রশ্বাস ঘন থেকে আরো বেশি ঘন হচ্ছে। আর সেই সাথে পরিবেশটাও নেশামো হয়ে উঠেছে। দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে অবশেষে সূর্যের আলো পড়ল নিলয়ের বেডরুমে। চোখে আলো পড়াই তিথির ঘুম ভেঙে গেল। উঠে নিজেকে আর নিলয়কে একই চাদরের নিচে দেখতে পায়। তিথি উঠে বসে চাদরটা ভালমতো গায়ে জোড়াতেই দেখতে পেল নিলয় তার দিকে তাকিয়ে আছে। নিলয়ের থেকে লজ্জায় চোখ সরিয়ে নেয় তিথি। আজ তার ভালো লাগছে কারণ সে পুরোপুরিভাবে নিলয়কে নিজের করে পেয়েছে। তবে খুব বেশি লজ্জাও হচ্ছে। নিলয় তিথির আরও একটু কাছে এসে একটু ঝুঁকে বলল, আই লাভ ইউ পাখি। আই লাভ ইউ টু নিলয়। তিথির কপালে চুমু দিয়ে নিলয় বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নিশি ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করল, কিন্তু তার স্পষ্ট মনে আছে যে সে মেঝেতে ঘুমিয়ে গিয়েছিল কাল। হঠাৎ ওয়াশরুমের দরজার আওয়াজে সেদিকে তাকিয়ে দেখল আবির সদ্য শাওয়ার নিয়ে বের হচ্ছে, গায়ে শুধু ব্ল্যাক কালারের ট্রাউজার আর গলায় একটা টাওয়াল জড়ানো। আবিরকে এমন অবস্থায় দেখে নিশি পলকহীনভাবে তাকিয়ে আছে তার দিকে। এখনো তার বিশ্বাস হচ্ছে না যে এই লোকটা তার স্বামী। নিশির খুব করে ইচ্ছা করছে লোকটাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু দীর্ঘদিনের জমিয়ে রাখা অভিমানের কাছে কোথায় যেন এই সামান্য ইচ্ছাটুকুও পূরণ করতে বাধা পাচ্ছে সে। না, এত সহজে সে কিছুতেই লোকটাকে ক্ষমা করবে না। তাকে কষ্ট পেতে হবে যেমনটা এতদিন নিশি পেয়ে এসেছিল। আবিরের ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো, কখন উঠলে? নিশি আবিরের প্রশ্নের কোনো উত্তর দেবার প্রয়োজন বোধ করল না। চুপচাপ বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে হলুদ রঙের একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। নিশিকে এমন নীরবে চলে যেতে দেখে আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর একটা ব্লু কালারের টি শার্ট পরে নিচে চলে গেল। এইদিকে তিথি আর নিলয় ব্রেকফাস্ট সেরে নিল। আজকে তাদের রিসেপশন। তিথি আর নিশির রিসেপশন একসাথেই হবে, তাই তারা ব্রেকফাস্টের পর তিথিদের বাড়িতে যাবে। রিসেপশন কমিউনিটি সেন্টারে আয়োজিত হবে। আবির অবশ্য তার আর নিশির রিসেপশনটা এখন করবে না বলেছিল, কিন্তু নিলয়ের জেদের কাছে তাকে অবশেষে হার মানতে হলো। ব্রেকফাস্টের পর দুজনে বেরিয়ে পড়ল। এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পরও নিশিকে নিচে আসতে না দেখে আবিরের মা আবিরকে উপরে পাঠালো নিশিকে ডাকার জন্য। আবির গিয়ে নিশিকে ডাকার জন্য রুমে প্রবেশ করতেই হা হয়ে গেল। নিশি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল শাড়ি পরার, বাট কিছুতেই তা পারছিল না। গতকাল আবিরের মার কাছ থেকে শাড়ি পরেছিল, বাট এখন কিছুতেই পরতে পারছে না। তাই বাধ্য হয়ে শাড়িটা কোনোমতে নিজের শরীরের পেঁচিয়ে খাটের এক কোণে বসেছিল। আর ঠিক সেই মুহূর্তে আবির ঘরে প্রবেশ করেছে।
আবিরকে দেখে নিশি নিজেকে ঢাকতে ব্যস্ত, তখনই আবির হু হা করে হেসে উঠল। আবিরকে এমন হাসতে দেখে আর নিজের শাড়ি পরার ব্যর্থতা দেখে নিশি তেলেবেগুনে জ্বলে উঠল। আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, লজ্জা করে না এইভাবে নক না করে কোনো মেয়ের ঘরে ঢুকতে? আবির নিশির কথায় হাসা বন্ধ করে নিশির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, ফর ইউর কাউন্ট ইনফরমেশন, এটা আমার রুম, আর তাছাড়াও এটা তুমি জানো না যে ঘরের মধ্যে ড্রেস চেঞ্জ করতে হলে সবার আগে দরজাটাকে বন্ধ করতে হয়? শুনুন, একে তো নিজে দোষ করেছেন, তার উপর আবার নিজের দোষ স্বীকার না করে উল্টে আমার উপর নিজের দোষ চাপিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি দোষ করেছি? তা কি দোষ করেছি? এই বলে নিশির দিকে এক পা করে এগোতে এগোতে আবিরের এমন এগোনো নিশি যেই পিছতে যাবে অমনি তার পা লেগে কোনোমতে নিজের শরীরের পেঁচিয়ে রাখা শাড়িটা খুলে গেল। এমন হওয়াতে নিশি চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে, আর আবির চরম বিস্মিত ফেস নিয়ে একবার নিশির দিকে আর একবার ফ্লোরে পড়ে থাকা শাড়িটির দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। নিশি ফ্লোর থেকে শাড়িটা তুলে কোনোরকম গায়ে পেঁচিয়ে আবিরের দিকে তাকিয়ে থাকল। আবিরের এমন হাসি আর নিজের এমন অপমান কিছুতেই সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠল। নিশির এমন হঠাৎ কান্না দেখে আবির অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কাঁদছো কেন? আপনি হাসছেন কেন? ঠোঁট উল্টে পাল্টা প্রশ্ন করে নিশি। নিশির প্রশ্ন শুনে নিলয় মুচকি হেসে বলে উঠল, নিজের বউয়ের অক্ষমতা দেখে। আবিরের মুখে বউ ঢাক শুনে নিশির বুক ধুক করে উঠল। আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, নিজের বউয়ের অক্ষমতা দেখে কি এমন কেউ হাসে? আমাকে একটু সাহায্য তো করতে পারেন, তা না করে আমাকে দেখে হাসছেন। মুখ গোমরা করে। তোমার বুঝি হেল্প লাগবে? নিশি আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, মাকে একটু ডেকে দিন না। কেন? বাহ রে, আপনি দেখছেন না আমি শাড়ি পরতে পারছি না। অনেকক্ষণ হয়ে গিয়েছে এখনো নিচে যাইনি, সবাই হয়তো আমার জন্য ওয়েট করছে। মা এখন আসতে পারবে না। কেন? আবিরের দিকে গোল গোল চোখে তাকিয়ে। মা এখন বিজি আছে। কি হেল্প করতে হবে দাও, আমি করে দিচ্ছি। নিশি আবিরের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, না থাক, লাগবে না আপনার হেল্প। আমি বরং চুড়িদার পরে নিচ্ছি, পরে মার কাছ থেকে শাড়ি পরে নিবনি। এই বলে পিছনে ফিরতেই আবির বলে উঠল, হ্যাঁ পরো চুড়িদার। তারপর লোকজন যখন বলবে সেদের বাড়ির বউ বিয়ের পরের দিনই চুড়িদার পরেছে, তখন আর কি হবে? আমার মারি মাথা নিচু হয়ে যাবে। যাকে নিজের মেয়ে ভাবে সে যদি এমন করে আর কি করা যাবে? আচ্ছা, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো ওকে। এই বলে দরজার দিকে এগোতেই নিশি ডেকে উঠল। এতক্ষণ সে আবিরের কথা শুনছিল। ঠিকই তো বলেছে আবির, বিয়ের পরের দিন সবাই তো মেয়েরা শাড়ি পরে, তাহলে ও কেন পরবে না? এদিকে নিশির ডাক শুনে আবির একটা ডেভিল মার্কা হাসি দিয়ে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে? বলছি আমাকে একটু হেল্প করতে পারবেন? আমি? কেন আপনি পারেন না শাড়ি পরাতে? হ্যাঁ, ট্রাই করে দেখতে পারি। ওকে। অবশেষে অনেক চেষ্টার পর আবির নিশিকে শাড়ি পরাতে সক্ষম হলো। তারপর দুজনে নিচে নেমে ব্রেকফাস্ট করে নিল। কিছুক্ষণ পর তিথি আর নিলয়ও চলে এলো। বেশ কিছুক্ষণ গল্প করে আবির আর নিলয় ডেকোরেশনের কাজ দেখতে চলে গেল। বিকালে তিথি আর নিশিকে পার্লারে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে তাদের সাজিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হলো। তিথি আজ ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে। অনেক ঘের লেহেঙ্গাটার পুরো লেহেঙ্গাটা হোয়াইট স্টোনের কাজ করা আর হোয়াইট কালারের হালকা স্টোনের কাজ করা, ওড়না সামনের দিকে শাড়ির আঁচলের মতন পরিয়ে কোমর বন্ধ লাগানো। গলায় ভারী ডায়মন্ডের সেট, হাত ডায়মন্ডের ব্রেসলেট, মাথায় ক্রাউন, চোখ ভর্তি গাঢ় কাজল, ঠোঁটে রেড কালারের ম্যাট লিপস্টিক আর হালকা মেকওভার। চুলগুলো বিনুনি করে একপাশে রেখে কিছু চুল সামনের দিকে কার্লি করে রাখা হয়েছে আর চুলের একপাশে বেলিফুল সুন্দর করে লাগানো আছে। ব্যাস, এতেই তিথিকে আজ খুব সুন্দর লাগছে। তিথির সাথে ম্যাচ করে নিলয়ও আজ ব্ল্যাক কালারে নিজেকে সাজিয়েছে। ব্ল্যাক শেরওয়ানি, ব্ল্যাক প্যান্ট আর তার সাথে ম্যাচ করে অ্যাশ কালারের ওড়না গলায় স্টাইলিশ ভাবে ঝোলানো। নিশিকেও আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে।
বেবি পিঙ্ক কালারের উপর হোয়াইট স্টোনের সূক্ষ্ম বুটিকের কাজ করা একটা ভারী লেহেঙ্গা পরেছে। গহনাগুলো তিথির মতনই সেম পরা, হালকা ওয়াটার পিঙ্কের মিক্সড কালারের ডিপ পিঙ্ক কালারের স্টোনের লেস লাগানো ওড়না তিথির মতন স্টাইল করে পরানো। চুলগুলো খোপা করা আর কিছু চুল সামনে কার্লি করে ছড়ানো। মাথার এক পাশে দুটো বড় বড় গোলাপ ফুল লাগানো। আবির নিশির সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের শেরওয়ানি পরেছে, তার সাথে ম্যাচ করে প্যান্ট আর ওড়না পরেছে। চারজনকেই আজ অসাধারণ দেখতে লাগছে, একদম মেড অফ ইচ আদার জুটির মতন। নিলয়ের মামা, নিশির মা বাবা সবাই এসেছিল রিসেপশনে। চারজনে অনেকগুলো কাপল ফটো আর গ্রুপ ফটো তুলল। অনুষ্ঠান খুব সুন্দরভাবেই শেষ হলো। অনুষ্ঠান শেষে নিশি মা বাবা তাকে নিয়ে যেতে চাইলে নিশি না করে দেয়। যেহেতু তিথিরা আবিরদের বাসায় যাবে তাই নিশি এখন তার মা বাবার সাথে যাবে না বলে দিল। তাছাড়াও নিজের বাবা মার প্রতি কিছুটা চাপা অভিমানের জন্য নিশি তাদের সাথে যেতে নারাজ। নিশির বাবা মা বুঝতে পেরে তাকে আর জোর করল না। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে নিলয় জানালো যে তারা চারজনে একসাথে হানিমুনে সিঙ্গাপুর যাবে। নিশি এতে ঘোর আপত্তি জানিয়েছিল কিন্তু তিথির জন্য তাকে অবশেষে সম্মতি দিতেই হলো। চলবে।